শুভেচ্ছা, আমন্ত্রণ চ্যানেল 24 এর সন্ধ্যে 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্রেইন টি শিরোনামগুলো। পুরো খবরে আপনাদের সাথে আমরা দুজন, আমি মোহাম্মদ ইমতিয়াজ, আমি রোকসানা জয়ী। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে নেয়ার সিদ্ধান্ত মাইলফলক। এশিয়ায় খুব বেশি দেশের সাথে চীন এমন সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক বজায় রাখে না। প্রধানমন্ত্রীর সফর নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন, চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। বলেছেন, সম্পর্ক জোরদার হয়েছে মালয়েশিয়ার সাথেও। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর। জাতীয় আন্তর্জাতিক নানা ঘটনার প্রবাহের বিবেচনায় প্রধানমন্ত্রীর সফরের দিকে আলাদা নজর ছিল সবার। মালয়েশিয়া ও চীন থেকে দেশে ফেরার পরদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজন করা হয় সফর পরবর্তী সংবাদ সম্মেলন। ছিলেন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিডা চেয়ারম্যান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশ সফরেই বাংলাদেশ ফার্স্ট নীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। মালয়েশিয়া প্রসঙ্গে ডক্টর খলিলুর রহমান বলেন, দেশটি বাংলাদেশ থেকে জনশক্তি নেয়া, রোহিঙ্গা সমস্যা সমাধান ও আসিয়ানে অন্তর্ভুক্তিতে সহায়তার আশ্বাস দিয়েছে। বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু, দক্ষ কর্মী প্রেরণ এবং অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ বিষয়গুলি, বিশেষ করে 8,000 শ্রমিকের কর্মে যোগদানের বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় ভূমিকা তারা আমাদের কাছে ব্যক্ত করেছেন। সংবাদ সম্মেলনের একটি বড় অংশ জুড়ে ছিল চীন সফর প্রসঙ্গ। এর প্রাপ্তি নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী জানান, এশিয়ার অল্প যে কটি দেশের সাথে চীন সর্বোচ্চ পর্যায়ে সম্পর্ক রাখে বাংলাদেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটিকে দুই দেশের সম্পর্কের একটি মাইলফলক বলে উল্লেখ করেন তিনি। চায়না বাংলাদেশ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার, এটা হচ্ছে চীনের সঙ্গে অন্য দেশের বাইলাটেরাল সম্পর্কের সর্বোচ্চ লেভেল। তার সবচেয়ে নিকট দেশগুলোর সাথে এই সম্পর্ক ধরে আছে। আর চীনের প্রস্তাবিত করিডোর প্রসঙ্গে ডক্টর খলিলুর রহমান জানান, এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার, চলছে পরীক্ষা নিরীক্ষা। এইটা একটা ইকোনমিক প্রপোজিশন, এবং এই যে এখনো আমরা একটা রোড তৈরি করবো সেখানে যাইনি, এখন হচ্ছে মাল্টিপ্লাস। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিডা চেয়ারম্যান দুই দেশের সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। খুব দ্রুততার সাথে কিভাবে আমরা ওনাদেরকে পলিসিগত সাহায্য এবং বাংলাদেশে ল্যান্ড করার জন্য যে যা যা ধরনের সাহায্য করা দরকার সেগুলো আমরা করতে পারি। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। দেশে ফিরে বাবা মার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দিন মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যে ধন্যবাদ জানিয়ে সংসদের সর্বসম্মতিতে প্রস্তাব গৃহীত হয়। আলোচকদের মতে, তারেক রহমানের প্রথম বিদেশ সফর পররাষ্ট্রনীতির বেঞ্চমার্ক। আর প্রধানমন্ত্রী বলেন, সফরের সব অর্জন দেশ ও জনগণের। মালয়েশিয়া এবং চীন সফর শেষে দেশে ফেরার পর শনিবার সকালে জিয়া উদ্যানে বাবা মার সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, দোয়া করেন প্রয়াত বাবা মার জন্য। পরে যোগ দেন সংসদ অধিবেশনে। তার আগেই মালয়েশিয়া ও চীন সফরে অর্জনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর প্রস্তাব উত্থাপন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং গণচীনের যে সম্পর্ক, এটা আরো দৃঢ় হয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন। শুধু নয়, তারা এটাকে আরো বাড়াবেন, সম্প্রসারিত করবেন। আমাদের যে সমস্যাগুলো রয়েছে বিভিন্নভাবে, সেই সব সমস্যাগুলোর সঙ্গে তারা সমস্যার সমাধানের চেষ্টা করবেন। এমনকি রোহিঙ্গা সমস্যার ব্যাপারেও সমাধানের ইঙ্গিত তারা দিয়েছেন এবং সেই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানিয়েছেন। ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার আহ্বান জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এতে অংশ নেন অর্থমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা। এই ভ্রমণটার ভিত্তি ছিল আমাদের পররাষ্ট্রনীতির যে ভিত্তি, তার উপর করে যে আমাদের সাথে প্রত্যেকটি দেশের সম্পর্ক হবে অন মিউচুয়াল রেসপেক্ট, অন মিউচুয়াল ইন্টারেস্ট, ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স এবং স্ট্র্যাটেজিক অটোনমি, আমাদের নিজস্ব অটোনমির ভিত্তিতে। কারো সাথে আমাদের চুক্তি যাই হোক, সেটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই ভারসাম্যটা রক্ষা করেই আগামীর পলিসি যেন পরিচালিত হয়।
পরে প্রধানমন্ত্রী বলেন, এ সফরে যা কিছু অর্জন তা দেশ ও জনগণের। দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এর আগে কণ্ঠভোটে সর্বসম্মতিতে গৃহীত হয় ধন্যবাদ প্রস্তাবটি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। ভূ রাজনৈতিক কৌশলের চেয়েও ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে চীন এবং মালয়েশিয়া সফরের প্রাপ্তি অনেক। দুটি দেশ সফরের সিদ্ধান্ত স্বাধীন পররাষ্ট্রনীতির সক্ষমতার পরিচয় বলে মনে করছেন বিশ্লেষকরা। সে বিষয়ে তারা বলছেন, মিয়ানমার হয়ে অর্থনৈতিক করিডোরে যে প্রস্তাব দিয়েছে চীন, তা দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য লাভজনক। নাফিল ইসলাম লিঙ্কনের রিপোর্ট। অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি, আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর চীন সফর তাৎপর্যপূর্ণ। দ্বিপাক্ষিক সম্পর্ক ও শ্রম বাজার চালুর জন্য মালয়েশিয়া সফরও বেশ গুরুত্ব রাখে। ঢাকা বেইজিং সম্পর্ক অনন্য উচ্চতায় নিতে দুদেশের মধ্যে সই হয়েছে 13টি সমঝোতা স্মারক। প্রধানমন্ত্রীর এই সফরকে স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণে বাংলাদেশের সক্ষমতার ইঙ্গিত হিসেবে দেখছেন পররাষ্ট্র বিশ্লেষকরা। সাবেক কূটনীতিক এম হুমায়ুন কবির মনে করেন, ভারত ও চীনের প্রতিযোগিতায় জড়ানো নয়, বরং নিজেদের অর্থনৈতিক পুনর্গঠনে গুরুত্ব দেয়াই বাংলাদেশের অগ্রাধিকার হওয়া উচিত। আমরা কেন ধরে নিচ্ছি যে তাতে ভারত মনক্ষুণ্ণ হবে? আমরা আমাদেরটা করার চেষ্টা করছি। আমরা ভারতের এটা বিপক্ষে বা ভারতের বিরুদ্ধে তো করছি না। তো কাজে এই বক্তব্যটাও স্পষ্টভাবে আসা উচিত যে আমরা ভারতের সাথেও সম্পর্ক আমরা চাই। কারণ আমরা যখন বাংলাদেশ ফার্স্ট কথাটা বলছি, আমি আমার স্বার্থের বিবেচনা রেখেই করছি। তবে চীন মিয়ানমার হয়ে বাংলাদেশের সঙ্গে সরাসরি করিডোর স্থাপনে যে প্রস্তাব দিয়েছে, তা বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। চীনের প্রেসিডেন্টের যে প্রস্তাবটা দিয়েছেন, এটা আমি মনে করি এটা কৌশলগতভাবে খুবই আমাদের জন্য উপাদেয় হবে যদি আমরা সেটা বাস্তবায়ন করতে পারি। এই করিডোরটা যদি আমরা করতে পারি, সেটা শুধু করিডোর না, এর সাথে সাথে আমরা আসিয়ানও তো অ্যাক্সেস পাবো। কারণ যে রাস্তাটা চীনে যাবে মিয়ানমার হয়ে, সেটা আমরা মিয়ানমার হয়ে আসিয়ানও সুযোগ পেতে পারি। বিশ্লেষক পারভেজ করিম আব্বাসী বলছেন, আঞ্চলিক ভূ রাজনীতির চেয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিলে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির প্রতিফলন ঘটবে। বিগত 2 বছর রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য আমাদের বেশি যেটা চীনা বিনিয়োগ বা প্রকল্প বেশি আগায় নেয়, তার জন্য আমরা এখন চাইছি যে চীনের সাথে সম্পর্কটা আরও মজবুত করতে। কিন্তু বাংলাদেশ চীনের সাথে সম্পর্ক মজবুত করলেই যে ভারতের সাথে সম্পর্কটা খারাপ হবে বা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা খারাপ হবে এমন কোনো কথা নাই। কূটনীতিকদের মতে এই সফরে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি রাজনৈতিক ও কৌশলগত সম্পর্কের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। নাফিউল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, ঢাকা। যথাযথ প্রক্রিয়া না হওয়ায় এমিরেটাস অধ্যাপক পদে ডাক্তার এবিএম আব্দুল্লাহর নিয়োগ বাতিল করা হয়েছে। বিবৃতিতে এই দাবি করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। জানিয়েছে, নিয়ম মাফিক নির্বাচন প্রক্রিয়া অনুসরণ না করে কেবল সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক যোগ্যতায় এই নিয়োগ দেওয়া হয়। তাই নিয়োগ বাতিল এবং বেতন ভাতা ফেরত চাওয়া হয়েছে। 2022 সালে তাকে 3 বছরের জন্য সীমিত সম্মানিতে নিয়োগ দেওয়া হলেও 2024 সালে নিয়ম না মেনে তড়িঘড়ি করে তাকে আজীবন মেয়াদে পূর্ণকালীন অধ্যাপকের সর্বোচ্চ বেতন ভাতা সহ নিয়োগ দেওয়া হয়। দাবি করা হয়, ডাক্তার আব্দুল্লাহ প্রায় 2 বছর কর্মস্থলে আসেননি, কিন্তু নিয়মিত আর্থিক সুবিধা নিয়েছেন। ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলা যেন মৃত্যুপুরী। তৃতীয় দিনেও ধ্বংসস্তূপের নিচে আটকা হাজারো মানুষ। তাদের জীবিত উদ্ধারের অলৌকিক কোনো ঘটনার অপেক্ষা রয়েছেন স্বজনরা। 2টি ভূমিকম্পে লাতিন আমেরিকার দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অন্তত 920 জনে। নিখোঁজ প্রায় 51,000। ধ্বংসস্তূপের ওপর বসে মেয়েকে ফিরে পেতে মায়ের আর্তনাদ। আরেক পাশে এই কিশোর হাতের কাছে যা পেয়েছেন তা নিয়ে কংক্রিট স্তূপ থেকে সরিয়ে দেখছেন কোথাও আছে কিনা তার প্রিয় মা আর ছোট ভাই।
ভেনিজুয়েলার ভূমিকম্প কবলিত এলাকায় এমন দৃশ্য চোখে পড়ছে সবখানে, যেখানে সময়ের সাথে প্রতিযোগিতায় নেমেছে সাধারণ মানুষ আর উদ্ধারকর্মীরা। দুদিন পেরিয়েছে ভয়াল জোড়া ভূমিকম্পের। যারা চাপা পড়ে আছেন তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্রমশ হয়ে আসছে ক্ষীণ। মোতায়েন করা হয়েছে প্রশিক্ষিত কুকুর, ড্রোন, থার্মাল ক্যামেরা ও বিশেষ কল অ্যান্ড লিসেন প্রযুক্তি। আমি আমার মা আর ছোট ভাইকে খুঁজছি। অন্তত তাদের কোনো খোঁজ পেলেও শান্তি পেতাম। আমরা বিশ্বাস নিয়েই খুঁজে যাচ্ছি। মানুষ বলছে ধ্বংসস্তূপের ভেতর থেকে শিশুদের কান্না আর চিৎকার শোনা যাচ্ছে। তাই জীবিত কাউকে খুঁজে বের করতে আমরা সব ধরনের প্রযুক্তি ব্যবহার করছি। শক্তিশালী দুই ভূমিকম্পে লণ্ডভণ্ড হওয়ার পরদিন দেশটির উত্তর উপকূলে আরও 4.9 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। নতুন এই কম্পন আরও বাড়িয়ে দেয় মানুষের আতঙ্ক। এরই মধ্যে আগের দুই ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে 1000 ছুঁই, নিখোঁজ অর্ধলক্ষাধিক। এদিকে ক্ষুধা আর হতাশা থেকে লাগুয়েরার একটি গুদাম ও দোকানে লুটপাটও হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছে ভেনিজুয়েলা সরকার। ভেঙে পড়েছে হাসপাতালগুলো। জরুরি চিকিৎসা চলছে অস্থায়ী মেডিকেল ক্যাম্পে। চিকিৎসকদের অভিযোগ, দুর্যোগের আগেই ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট ছিল। এখন সেই সংকট আরও ভয়াবহ রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, মেক্সিকো, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস ও সালভাদর সহ বিভিন্ন দেশে উদ্ধারকারী দল চিকিৎসক, ওষুধ ও ত্রাণ পাঠিয়েছে। ইতোমধ্যে শত শত আন্তর্জাতিক উদ্ধারকর্মী ভেনিজুয়েলায় পৌঁছেছেন। তবুও ধ্বংসস্তূপের পাশে অপেক্ষা থামছে না স্বজনদের। কারো চোখে আশার আলো, কারো চোখে শুধু অশ্রু। কারণ প্রতিটা মুহূর্তের সাথে ফিকে হয়ে যাচ্ছে জীবিত কাউকে খুঁজে পাওয়ার শেষ আশাটুকু। ঋতু সাহা, চ্যানেল 24। লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপিল করেছে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তরের ওই আদেশ স্থগিতের আবেদনও করা হয়েছে। গেল 27 মে হাসপাতালটিতে 3 ঘন্টার ব্যবধানে 6 নবজাতকের মৃত্যু হয়। ওই ঘটনায় 11 জুন আদ্দিনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। ফলে সংকটে পড়েন আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের দেশি বিদেশি শিক্ষার্থীরা। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এবং ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশনের নীতিমালা অনুযায়ী একই প্রতিষ্ঠানে কোর্স এবং ইন্টার্নশিপ শেষ করা বাধ্যতামূলক। আর তাই তাদের ডিগ্রির কার্যকারিতা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইতালিতে সন্তানসহ খুন হয়েছেন প্রবাসী বাংলাদেশি দম্পতি। এই ঘটনায় অভিযুক্ত আরেক প্রবাসী বাংলাদেশিকে হেফাজতে নিয়েছে দেশটির পুলিশ। নিহতদের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে। মৃত্যুর খবরে শোক নেমে এসেছে পরিবারে। ইতালির রাজধানী রোম। শুক্রবার রাতে আয়া কাসেলোত্তির একটি ফ্ল্যাট থেকে চিৎকার শুনতে পান আশপাশের বাসিন্দারা। খবর পেয়ে সন্তানসহ এক দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় এক ব্যক্তি ধারালো ছুরি নিয়ে হামলা চালায় কামাল উদ্দিন ও তার পরিবারের ওপর। এ সময় তাদের ছেলে 20 বছর বয়সী অয়ন পালিয়ে প্রতিবেশীদের কাছে সাহায্য চান। পরে হামলাকারী অয়নকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বর্তমানে অয়ন একটি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় সন্দেহভাজন শাহাদাত নামে এক বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ইতালি প্রশাসন। নিহতরা নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের বাসিন্দা। তাদের পরিবারে চলছে শোকের মাতম। ঘটনার নৈপথ্যে পারিবারিক বিরোধ ও পরকীয়ার কথা জানান স্থানীয়রা। হত্যা সন্ত্রাসের সাথে হে জড়িত এটা আমি কইতে পারতাম, আমার তো কোনো যোগাযোগ না। আমি জানি যে হে লন্ডন থাকে, ফ্যামিলি সুদ্ধা, পরিবার সুদ্ধা। আমার খানার টেবিলে খাইতে বলছে, আমার নাতি আছে হবে ডিউটি তুন নাতি দাইছে কই নাতিরও আঘাত করছে। আর নাতি তো দাইছে নাতিন বহুত খানার টেবিলে শেষ করে দিয়েছিল। গত রাত্রে হঠাৎ করে আমরা সকালে ফোন খাই যে ওনারা আমার ভাই, আমার ভাবি, আমার ভাতিজি 3 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এখন আমরা কে করলো, কিভাবে করলো সেটা জানি না, তবে আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি। এসব বিষয়ে অতীতেও একাধিকবার বসে গ্রাম্য সালিশ। সুরাহা পেতে পুলিশের শরণাপন্নও হয় নিহত কামাল উদ্দিনের পরিবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং আরও 2 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় কাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই রায় দেবেন। এই মামলার 5 আসামির মধ্যে 4 জনই পলাতক।
তারা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁওয়ের সাবেক এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান ও সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া আর সাবেক সহকারী উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকার কারাগারে।